আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, সীমান্তে তীব্র সংঘর্ষ, রাজস্থান সীমান্তে পাকিস্তানি রেঞ্জার আটক, পাল্টাপাল্টি জাহাজ নিষেধাজ্ঞা। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা দেবে রাশিয়া, কাবুলকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। দখলদারদের অবরোধে গাজার ৫৭ জনের ক্ষুধায় মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৪৫, বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ, ইসরায়েলে আন্দোলন অব্যাহত। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ-এর। এরই মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দু দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের পর এবার পাল্টা জবাবে পাকিস্তানও তাদের বন্দরে নয়া দিল্লির জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে। পেহেলগাম ইস্যুতে টানা ১০ দিনেও কমেনি ভারত পাকিস্তান উত্তেজনা। কাশ্মীর সীমান্ত থেকে প্রতিদিনই আসছে দুদেশের সেনাদের সংঘাতের খবর। শনিবার রাতেও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসির বিভিন্ন সেক্টরে। টানা ১০ রাত এমন সংঘাতের ঘটনা ঘটলেও এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘর্ষ বলে জানায় গণমাধ্যমগুলো। সংঘাতের কয়েক ঘন্টা আগে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এ ঘটনার প্রতিক্রিয়াতেই কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধময় পরিস্থিতিতে বিমান বাহিনী প্রধান এপি সিং এর সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সাথে আলাদা বৈঠক সারেন তিনি। পাকিস্তানের সঙ্গে চলমান এই উত্তেজনায় ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এই দুই প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে মোদীর বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। উত্তেজনার পারদ আরো চড়ে যখন ভারত পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করে। এর পাল্টা জবাবে পাকিস্তানও তাদের বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে। আফরিন মৌ, নিউজ 24। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল থেকে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, এ যেন উন্নয়নের আড়ালে মোদী সরকারের কৌশলী বিভাজন। আল জাজিরার বিশ্লেষণ বলছে, কাশ্মীর নিয়ে উগ্র জাতীয়তাবাদ উস্কে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, এসব কার্যক্রম কাশ্মীরের প্রাকৃতিক ও সাংস্কৃতিক কাঠামো বদলানোর পরিকল্পিত প্রচেষ্টা, যার রোষানলে পড়েছেন সাধারণ কাশ্মীরিরা। ২০২৪ সালের সেপ্টেম্বরে মোদি ঘোষণা দেন কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত পর্যটন স্বর্গ বানানোর। কিন্তু মাত্র ৭ মাস পরই পেহেলগ্রাম হামলার পর থমথমে গোটা কাশ্মীর। স্বজনহারা মানুষের হাহাকারে বাতাসে ভাসছে একটি প্রশ্ন, নরেন্দ্র মোদী কি সত্যি কাশ্মীরকে স্বর্গরাজ্য বানাতে চান, নাকি নিজের রাজনৈতিক পদ আর ক্ষমতা পাকাপোক্ত করতেই বিশ্বের সামনে তার নয়া কাশ্মীর নীতির নাটক? ২০১৯ সালের আগস্টে মোদী সরকার কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়াই কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। অথচ ১৯৪৭ সালে ভারতের সাথে কাশ্মীরে যুক্ত হওয়ার অন্যতম শর্ত এই বিশেষ মর্যাদা। এই সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে পথে নামে হাজারো কাশ্মীরি। তাদের থামাতে চালানো হয় গ্রেফতার অভিযান। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মোদী সরকার কাশ্মীর সংকটকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে খেলতে চান হিন্দু কার্ড। The government has been trying to claim that terrorism has been replaced by tourism, because BJP have been talking about a solution of Kashmir
through changing the demography of the region. বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর শুধু পাক ভারত সংকট নয়, এটিকে পুঁজি করে ভারত জুড়ে কঠোর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা এবং বিস্তার করতে সহায়তা করছে মোদী সরকার। মাসুদ রানা, নিউজ 24। তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার আফগান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাচ্ছে রাশিয়া। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান কর্তৃপক্ষকে সহায়তা করবে মস্কো। তবে উভয় দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে উঠছে নানা প্রশ্ন। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া তালেবানকে স্বীকৃতি দেওয়ার দিকে এক ধাপ এগিয়েছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময় মস্কো এবং কাবুলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। পুতিন বলছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাবুল এখন রাশিয়ার মিত্র। রাশিয়া একাধিকবার আইএস হামলার শিকার হয়েছে। এরই মধ্যে 2024 সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে 145 জন মানুষের উপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। আইএস সে সময় এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতিও দেয়। এমন অবস্থায় রাশিয়া গেল মাসে জানায়, তারা ভবিষ্যতে জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে কাবুলের সাথে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে চায়। আর যেটিকে কাবুলকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক ধাপ বলছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের চাপিয়ে দেয়া অমানবিক অবরোধ এবার কেড়ে নিল আরো 57টি প্রাণ। খাদ্যের অভাবে তীব্র অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই অসহায় ফিলিস্তিনিরা। এর পাশাপাশি 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 3 শিশু সহ প্রাণ হারিয়েছেন আরো 45 জন। গাজার এই ভয়াবহ পরিস্থিতি এবং চলমান অবরোধ তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিচ্ছে বিশ্বজুড়ে। গাজার সীমান্ত আজ যেন এক মৃত্যুফাত। জীবন রক্ষাকারী খাদ্য, বিশুদ্ধ পানি আর অতি প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে আসা অসংখ্য ত্রাণবাহী ট্রাক আটকে আছে সীমান্তে, মিলছে না প্রবেশের অনুমতি। ইসরায়েলি অবরোধের কারণে উপত্যকাটিতে সৃষ্টি হয়েছে চরম খাদ্য সংকট। দিনের পর দিন অভুক্ত থাকছে মানুষ। একবেলা খাবার জোগাড় করাও যেন দুঃস্বপ্নের মতো। রোববার গাজার সরকারি মিডিয়া অফিস জানালো, এই দুর্ভিক্ষের শিকার হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। দখলদার বাহিনীর নৃশংস হামলাও থেমে নেই। প্রতিদিনের বোমাবর্ষণ আর আক্রমণে দীর্ঘ হচ্ছে লাশের সারি, বাড়ছে আহতের সংখ্যা। আহতদের চিকিৎসার জন্যও নেই পর্যাপ্ত ব্যবস্থা। এই অমানবিক পরিস্থিতি ও অবরোধের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আন্তর্জাতিক মহল। অবিলম্বে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের দাবি উঠছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও বাড়ছে অস্থিরতা। হামাসের হাতে আটক জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে আনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। নিবির আমিন, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতির। ফিরছে আরো খবর নিয়ে সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার গ্লোবাল টাইমে। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির ভূমিধস জয়ে জনসাধারণের মনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ নাগরিকই আলবানিজের দলের জয়ে খুশি হলেও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চলমান অর্থনৈতিক ইস্যু, আবাসন সংকট মোকাবেলার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দল লেবার পার্টি। প্রাথমিক ফলাফলে এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে দলটি। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পরপরই উল্লাসে ফেটে পড়ে দলটির সমর্থকরা। একই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দেন আলবানিজ। দ্বিতীয় মেয়াদেও আমরা একটি সুশৃঙ্খল সুসরকার হব, ঠিক যেমনটি আমরা আমাদের প্রথম মেয়াদে ছিলাম। অস্ট্রেলিয়ার জনগণের সেবা করার মহান সম্মান আমাদের দেয়া হয়েছে এবং আমরা এটিকে হালকাভাবে নিচ্ছি না। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করব।
যদিও বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটনের নিজ আসন ডিকসন থেকে পরাজয়কে এবারের নির্বাচনের সবচেয়ে বড় অঘটন বলে মন্তব্য করেন অনেকে। আসনটিতে ২২ বছর ধরে নির্বাচন করে আসছিলেন তিনি। নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে শুভেচ্ছা জানিয়েছেন পিটার। লেবার পার্টির ভূমিধস জয়ে জনসাধারণের মনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ নাগরিকই আলবানিজের দলের জয়ে খুশি হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ অনেকে। হ্যাঁ, এটা ছিল ভূমিধস। আমার মনে হয় আমেরিকায় এখন যা ঘটছে তা কানাডাকে খারাপভাবে প্রভাবিত করেছে এবং এটি আমাদেরকেও খারাপভাবে প্রভাবিত করেছে। কিন্তু আমি অবাক হয়েছি যে ডাটন তার আসনটি হারিয়েছেন। এদিকে নির্বাচনের চূড়ান্ত ফল পেতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনৈতিক ইস্যু ও আবাসন সংকট মোকাবিলা এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। আন্তর্জাতিক বাজারে টানা ২ সপ্তাহ সোনার দামে পতন দেখা গেছে। গেল সপ্তাহে দাম কমেছে ২.৬% বেশি। তবে শনিবার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন দাম কম দেখে সস্তায় সোনা কিনে রাখছেন বিনিয়োগকারীরা, কারণ লম্বা সময় ভালো দামের আশা করছেন তারা। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনার খবরে সম্প্রতি সোনার চাহিদা কিছুটা কমেছিল, কিন্তু পূর্বাভাস অনুযায়ী দীর্ঘমেয়াদে আবারও বাড়তে পারে সোনার দাম, এমনকি আউন্স প্রতি $৩,৭০০ পর্যন্ত পৌঁছাতে পারে। পোপের পোশাকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমনই এক ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি জানায় ছবিটি অবশ্য আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এতে দেখা যাচ্ছে ট্রাম্প পোপের পোশাকে গম্ভীর মুখে বসে আঙুল তুলে কিছু ইশারা করছেন। কিছুদিন আগেই মজা করে তিনি নিজেই পরবর্তী পোপ হতে চান বলেছিলেন। প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ট্রাম্পের শেয়ার করা এই ছবি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। একে প্রয়াত পোপের প্রতি অসম্মানজনক বলেও মনে করছেন অনেকে। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।